অনেক দিন আগে দূর এক দেশে ছোট্ট একটা সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত সাদাসিধে একটি ছেলে। সে এতটাই সরল ছিল যে লোকজন তাকে বোকা ভাবত। বন্ধুরা ওকে সবাই খেপাতো। ছেলেটির নাম ছিল রিজু। রিজু ওর মায়ের সঙ্গে থাকতো। মা ছেলে দুজনেই দুজনকে খুব ভালোবাসতো। একদিন হলো কি, ভোলাদা, আমায় কিছুটা খই দাও তো। কিছুটা মানে কতটা? কতটা মানে সেটা তো এই তোরা সবাই ওকে নিয়ে মজা করা বন্ধ কর তো। তুই একটা কাজ কর, আমি যতটা তোকে দিচ্ছি ততটাই আগে নিয়ে যা। তারপর যদি আরো লাগে তাহলে বলিস, আমি আবার নয় থেকে দিয়ে দেব। হ্যাঁ, এটা ঠিক বলেছো, তাই দাও। রিজু, তুই এরকম বোকাই থাক, তাহলে আমারই ভালো, ভালো করে ঠকাতে পারবো তো। এই তো দিচ্ছি। কই গো, দাও। আরে ভোলা, রিজু আর তুই কি সত্যি একই বাড়ির ছেলে? আমার তো সন্দেহ হয়। হ্যাঁ, ও আমার কাকার ছেলে ঠিকই, তবে আমার আর ওর মধ্যে আকাশ পাতাল তফাৎ। ও বোকা আর আমি চালাক, তাই আজ দাদুর দোকানের আমি মালিক। হ্যাঁ, তোর জন্য খুব চিন্তা হয়, কবে যে তোর বুদ্ধি শুদ্ধি হবে। আমার অনেক বুদ্ধি আছে মা। আজ কি সুন্দর বুদ্ধি করে খইটা নিয়ে এলাম বলো। তোকে সরল পেয়ে সবাই বোকা বানায়, আর তুই সেটা বুঝতেও পারিস না। আমি যখন থাকবো না, তখন যে তোর কি হবে। কোথায় যাবে তুমি? সারা জীবন কি কেউ বেঁচে থাকে? বোকা ছেলে, একদিন তো আমাকে মরতেই হবে। আমি কিন্তু খাবো না মা, এইসব কথা আর বলবে না কখনো। আমি না থাকলে তুই দোকানেই বা যাবি কি করে, বাজারই বা কিভাবে যাবি, আর হাটেও বা কি করে কেনা বেচা করবি? আমি সব করব মা, দোকানেও যাব, বাজারেও যাব। আর হ্যাঁ, কি হলো, থেমে গেলি কেন? মানে আমি যদি হাটে যাই তাহলে তুমি মরে যাবে না তো? আগে যা, তারপরে বলবো। ওইখানে তেপান্তরের মাঠে বড্ড ভয় করে মা। সবাই বলে ওখানে নাকি মেছো ভূত আছে। দূর বোকা ছেলে, কে কবে ভূত দেখেছে ওখানে? মাঠটা একটু ফাঁকা, তাই সবার ভয় করে। ও ভূত টুত কিছু নয়। তাহলে সবাই যে বলে ওখানে ভূত আছে। তুই কাল সকাল সকাল হাটে চলে যাবি, আর দুপুর হতে হতে গায়ের পথে হাঁটা লাগাবি। তাহলে অন্ধকার হবার আগেই মাঠ পেরিয়ে আসতে পারবি। আর যদি তারপরেও ভূত ধরে, তাহলে এই মন্তরটা আওড়াবি: ভূতে আমি পাই না কো ভয়, রামের নামে কাটে সংশয়, বজরং বলে বুকে আছে তাই, ভূতে আমি পাই না কো ভয়। বাহ, কি মজা! আমার আর কোনো ভয় নেই মা। আমি এবার এই মন্ত্রটা বলেই অনায়াসে চলে যেতে পারবো। ভূতে আমি পাই না কো ভয়, রামের নামে কাটে সংশয়। যেমন কথা তেমন কাজ। রিজু পরের দিন সকালবেলা হাটের উদ্দেশ্যে রওনা হলো। সারাদিন ঘুরে ঘুরে হাটের কেনাবেচা দেখলো। দেখতে দেখতে সারাটা দিন কেটে গেল।
আজ হাটে প্রচুর কেনা বেচা হলো, অনেক দেরি হয়ে গেল। যাই, এবার রওনা দি। অন্ধকার হবার আগেই ওই মাঠটা পেরোতে হবে। ভূতে আমি পাই না কো ভয়, রামের নামে কাটে সংশয়, বজরং বলি বুকে আছে তাই, ভূতে আমি পাই না কো ভয়। একবার, দুবার, তিনবার। ভূতে আমি পাই না কো ভয়, রামের নামে কাটে সংশয়, বজরং বলি বুকে আছে তাই, ভূতে আমি পাই না কো ভয়। এই কে রে, বিনা কারণে আমাদের ভয় দেখাচ্ছিস? ভূতে আমি পাই না কো ভয়, রামের নামে কাটে সংশয়, বজরং বলি বুকে আছে তাই, ভূতে আমি পাই না কো ভয়। দোহাই তোর, আমাদের ছেড়ে দে, আমরা তোর কোনো ক্ষতি করিনি। এই যে ছোকরা, এবার চুপ করো দেখি। এই নাও তোমাকে এই বড় থালা দিলাম। থালা? থালা নিয়ে আমি কি করব? আমার কাছে তো থালা আছে। এই থালা যে সে থালা নয়, এই থালাতে তুই যা চাইবি তাই পাবি, তোদের আর কোনো অভাব থাকবে না। ও মা, তাই? কই কই দেখি। তাহলে এবার আমরা যাই, আমাদের আর কোনো ক্ষতি করো না। ঠিক আছে, যাও। ভূতের জাদু থালা পেয়ে তো মহা আনন্দে রিজু বাড়ি ফিরে এলো। মাকে রিজু ওর সঙ্গে যা যা ঘটেছে সব বলল। ভূতে আমি পাই না কো ভয়, রামের নামে কাটে সংশয়, বজরং বলি বুকে আছে তাই, ভূতে আমি পাই না কো ভয়। ভূতে আমি পাই না কো ভয়, রামের নামে কাটে সংশয়, বজরং বলি বুকে আছে তাই, ভূতে আমি পাই না কো ভয়। এই কে রে, বিনা কারণে আমাদের ভয় দেখাচ্ছিস? ভূতে আমি পাই না কো ভয়, রামের নামে কাটে সংশয়, বজরং বলি বুকে আছে তাই, ভূতে আমি পাই না কো ভয়। দোহাই তোর, আমাদের ছেড়ে দে, আমরা তোর কোনো ক্ষতি করিনি। এই যে ছোকরা, এবার চুপ করো দেখি। এই নাও তোমাকে এই বড় থালা দিলাম। থালা? থালা নিয়ে আমি কি করব? আমার কাছে তো থালা আছে। এই থালা যে সে থালা নয়, এই থালাতে তুই যা চাইবি তাই পাবি, তোদের আর কোনো অভাব থাকবে না। রিজুর মা তো অবাক। থালা? থালা? আমায় মন্ডা আর পান্তুয়া এনে দাও। কি মজা, কি মজা, কি মজা! এইসব কি বলছিস রে? আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। ঠিকই বলছি মা, তোমার শেখানো মন্ত্রের বলে এই কাজ সম্ভব হয়েছে। এখন কাউকে কিন্তু এই ঠেলার ব্যাপারে কিছু বলবি না। কেন মা? আমি ভাবছিলাম কালকেই ভোলাদার দোকানে এই থালাটা নিয়ে দেখাবো। তুই যে কবে বড় হবি, তোর বাবার মৃত্যুর পর ভোলা দ্বারা আমাদের তোর দাদুর দোকান বাড়ি সব কিছু থেকে বের করে দিয়েছে। কেউ একবারও খোঁজ খবর নেয়নি যে আমরা বেঁচে আছি না মরে গেছি। খবরদার বলে দিলাম, একদম ওই ভোলার কাছে এই থালা নিয়ে যাবি না, তাহলে এটাও কেড়ে নেবে। মা যতই বলুক, কাল আমি ভোলাদার দোকানে থালাটা দেখাতে নিয়ে যাবই। আমাকে নিয়ে হাসাহাসি করা ওদের বেরিয়ে যাবে। কি রে রিজু, কাল সারাদিন কোথায় ছিলি? একেবারে এলি না। তেপান্তরের মাঠ পেরিয়ে হাটে গিয়েছিলাম। সে কি রে, তেপান্তরের মাঠ? সেখানে তো শুনেছি ভূত আছে, তুই সেই মাঠে গেলি কি করে? আমি ভূতের সঙ্গেও কথা বলেছি। সে কি রে? বলিস কি রে, ভূতের সঙ্গে কথা বলেছিলি? এই দেখো, ভূতেরা আমাকে এই থালাটা দিয়েছে। থালাটার কাছে যা খেতে চাইবো তাই খেতে দেবে। থালা, আমায় মন্ডা আর রসগোল্লা দাও তো।
এই নাও, এই সব মিষ্টি তোমরা খাও, আমি আসি। যে করেই হোক ওই থালা আমি নিয়েই ছাড়বো। লোভী দুষ্টু ভোলা রাতের বেলা চুপি চুপি রিজুদের ঘরে ঢুকে ভূতের দেওয়া সেই জাদু থালাটা চুরি করলো এবং তার বদলে ওই একই রকম দেখতে আরেকটা থালা সে রেখে দিল। মা, তোমাকে আজ থেকে আর রান্না করতে হবে না। তুমি যা খেতে চাও তাই আজকে আমরা খাবো। কতদিন ভালো মন্দ কিছু খাইনি। তোর যা খেতে ইচ্ছে করে তাই বল, আমিও সেটাই খাবো। আমি আজ লুচি আর মাংস খাবো মা। মা দেখো না, এত বলছি থালা থেকে খাবারই বেরোচ্ছে না। আমি আজই আবার ওই মাঠে যাব। থাক, তোর আর গিয়ে কাজ নেই, আমি রান্না করছি। যেমন ছিলাম তেমনই থাকবো আমরা। না মা, ভূতেরা কেন আমাকে মিথ্যে কথা বললো আমাকে জানতেই হবে। তুমি চিন্তা করো না, তোমার ওই মন্ত্রে ওরা খুব ভয় পাবে, কিচ্ছু করবে না। তাহলে সাবধানে যা, নিজের খেয়াল রাখিস কেমন? হ্যাঁ মা, কিচ্ছু চিন্তা করো না। ভূতে আমি পাই না কো ভয়, রামের নামে কাটে সংশয়, বজরং বলি বুকে আছে তাই, ভূতে আমি পাই না কো ভয়। ওই ওই আবার সেই ছেলে এসেছে। থালা তো দিলাম, আবার কি হলো? দেখো, তোমাদের দেওয়া থালায় খাবার পাচ্ছি না, কি করি বলো তো? এই, সে আবার কি? আমরা তো ঠিক থালায় দিয়েছিলাম। আমি কিছু জানি না, আমায় এক্ষুনি নতুন থালা দাও, না হলে। না না না, দোহাই তোমার, ওই মন্ত্র আর বলো না। আমরা রাজামশাইয়ের কাছে যাই, দেখি কি উপায় বের হয়। তুমি বলুন ওই দুদিন পরে এসো, হ্যাঁ? ঠিক একটা কিছু ব্যবস্থা হয়ে যাবে। একটা ছেলে কিনা শেষে তোদের ঘোল খাইয়ে দিল। কি করবো রাজামশাই, কথায় কথায় খালি রামের নাম নেয়। তাই নাকি? তাহলে তো খুব ভয়ঙ্কর ব্যাপার, একবার দেখতে হচ্ছে। ওরে ও বাছা, একবার নাতির মুখটা দেখতে দে। নাতিটাকে দেখেই আমি তীর্থে বেরিয়ে পড়ব। নাতিকে তুমি কোথায় পাবে গো মাসি? সে তো এখন অনন্তকালের জন্য ঘুমোচ্ছে। আমি কিছু জানি নে, নাতির মুখ না দেখে আমি কিছুতেই যাবনি। এ তো মহা মুশকিল, এখন আমি কি করি? মুদল ভূত এখন ঘুম থেকে উঠবে না, 100 দিন পর ওর ঘুম ভাঙবে। এই গেছো আর মেছো, তোর এদিকায়। আগে বলুন রাজামশাই। আগে বলুন রাজামশাই। ওই এক রত্তি ছেলেটাকে নিয়ে আয় এখানে, ওই পারবে কোদলের ঘুম ভাঙাতে। আচ্ছা তাই হবে রাজামশাই। এক ঝামেলা থেকে বাঁচতে গিয়ে আর একটা ঝামেলা চলে এলো। ঠিক দুদিন পর রিজু আবার হাজির হলো সেই গাছের তলায়। এসেই তো ভূতদের উদ্দেশ্যে সেই মন্ত্র বলা শুরু করলো। ভূতে আমি পাই না কো ভয়, রামের নামে কাটে সংশয়, বজরং বলি বুকে আছে তাই, ভূতে আমি পাই না কো ভয়। উফ, আবার সেই মন্তর, আর পারি না এই ছেলেটাকে নিয়ে। কই গো, কি দেবে দাও, আমি এসেছি। তুমি আগে আমাদের রাজার কাছে চলো, রাজামশাই তোমায় দেখতে চেয়েছেন। কেন গো, আমায় কি কিছু উপহার দেবেন? সেটা তো তুমি গেলেই দেখতে পাবে। তাহলে চলো তোমার রাজার কাছে, দেখি তিনি আমার জন্য কি উপহার ঠিক করেছেন।
এসো এসো, আমি তোমার জন্যই অপেক্ষা করছি। বলুন রাজা মশাই, কেন ডেকেছেন আমাকে? আমার নাতি কোদল 100 দিন আগে ঘুম থেকে ওঠে না। এদিকে আমার মাসি ওকে না দেখে তীর্থে যাবেন না। তাই আমার নাতিকে ঘুম থেকে তোলার দায়িত্ব এবার তোমাকেই নিতে হবে। 100 দিন ঘুমোয়? বাবা, ঠিক আছে, কোথায় আছে আপনার নাতি? দেখিয়ে দিন। কিন্তু তার বদলে আমি কি পাবো? এই কাজটা ঠিক করে করলে তোমায় আমি 10 ঘোড়া সোনার মুদ্রা দেব। তাই? 10 ঘোড়া? ঠিক আছে রাজামশাই, আপনার কাজ অবশ্যই করব। যাক, তাহলে তাহলে আমি নিশ্চিন্ত হলাম। বলে তো দিলাম, কিন্তু এই কোদলের ঘুম ভাঙাবো কি করে তাই ভাবছি। এতদিন ধরে যে কেউ সত্যি সত্যি ঘুমোতে পারে, এখানে না এলে সত্যিই জানতে পারতাম না। কোদল এতদিন কেন ঘুমোয় গো? রাজার নাতি বলে কথা, ওর আর কাজ কি আছে? তাই নাকে সর্ষের তেল লাগিয়ে ঘুমিয়ে পড়ে। অত জেনে তোমার কাজ কি? তোমাকে যেটুকু করতে বলা হয়েছে সেটুকু করো। হ্যাঁ, হ্যাঁ, তাই ভাবছি আর কি। হ্যাঁ, আমরা এবার চললাম। আমাদের তো খুব ভয় দেখালে, এবার নাও ঠেলা সামলাও। একটু দাঁড়াও, আমাকে বরং ওর পেটের উপরে তুলে দিয়ে যাও। সে কি পেটের ওপর? হ্যাঁ, দাও দেখি, তাহলে আমি ওকে ভালোভাবে দেখতে পারবো। কি যে করি এবার, এই রাক্ষসীর ঘুম ভাঙবে কি করে? একবার মন্ত্রটা বলে দেখি। ভূতে আমি পাই না কো ভয়, রামের নামে কাটে সংশয়, বজরং বলি বুকে আছে তাই, ভূতে আমি পাই না কো ভয়। দূর, আবার বলি, কানের কাছে জোরে জোরে বলি, যদি শুনতে পাই। ভূতে আমি পাই না কো ভয়, রামের নামে কাটে সংশয়, বজরং বলি বুকে আছে তাই, ভূতে আমি পাই না কো ভয়। কিছুতেই কিছু হচ্ছে না। দেখি একবার জোরে পেটের ওপর লাফিয়ে কিছু হয় কিনা। এ আ এ আ! এ কি, কোথায় চলে এলাম? এ তো দেখছি নাকের গর্ত। বাহ, এখানে তো আমি হাঁটতেও পারছি। বাঁচাও! কি হলো? কোদল এক ঝটকায় ছুঁড়ে ফেলে দিল। রাজামশাই, এক্ষুনি মাসিমাকে খবর দিন, আমাদের কোদল বাবার ঘুম ভেঙে গেছে, খুব রেগে আছে, তাড়াতাড়ি করুন। এ কি কাণ্ড! বলিস কি? যা কোনো দিন হয়নি, এ ছেলে তো সেই কাণ্ড করে দেখিয়েছে রে। এই কে আছিস? যা এক্ষুনি মাসিকে খবর দে। আমি এসে গেছি। চল চল, দেখে আসি আমার নাতিকে। আর এই ছেলেকে 10 নয়, বরং 20 ঘোড়া সোনার মুদ্রা দিবি, এই বলে দিলাম। হ্যাঁ, তাই দেব, তাই দেব। আহ আহ মাগো, কে আছো? আহ এই নাও ছেলে, তোমার 20 ঘোড়া স্বর্ণ মুদ্রা নাও, আর এখান থেকে বিদেয় হও, আর কোনো দিন এই মুখ হবে না। দেখলেন দেখলেন রাজামশাই, কি সাংঘাতিক ছেলে! আমাদের কোদলকেও পর্যন্ত নাকানি চোবানি খাইয়ে দিল। যাক বাবা, এবার আমি নিশ্চিন্তে গয়ায় যেতে পারবো। কোন্দল আমার সঙ্গে কথা বলে আবার ঘুমিয়ে পড়েছে। নাও ছেলে, এবার এসো তুমি, তোমার মুদ্রা এই নাও। ঠিক আছে রাজামশাই, আমি আসছি তাহলে। কিন্তু আমার থালাটা কি হলো? ওটা আর কাজ করলো না কেন? তুমি মা ছাড়া আর কাকে দেখিয়েছিলে এই থালা? ভোলা দাদা আর ছেলেদের। বুঝেছি, দাঁড়াও। এই নাও, এইটা সঙ্গে নিয়ে যাও, তারপর আমি দেখছি। তোমার আসল থালা তুমি ফেরত পেয়ে যাবেই। শুধু বাড়ি গিয়ে এই লাঠিকে বলবে
তোমার আসল থালাটা ফেরত নিয়ে আসতে। তারপর দেখবে ঠিক আছে রাজামশাই, আমি আসছি। ভূতের জাদু লাঠি পেয়ে রিজু সোজা চলে যায় ভোলার কাছে। কারণ রিজুর আগেই সন্দেহ হয়েছিল চুরিটা হয়তো ভোলাই করেছে। কি রে, হাতে লাঠি কেন? কাকে মারবি? যে আমার থালা চুরি করেছে তাকে। বাবা, তাই নাকি? তা কে চুরি করলো তোর থালা? ওই দেখ, আমাদের দারোগা রিজু এসেছে। হ্যাঁ, লাঠি, যে আমার থালা চুরি করেছে তাকে খুঁজে বের করো তো। ছাড়ো, 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 আমাকে মেরো না। বাবা রে, এই রিজু, রিজু, দিচ্ছি 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 মা, দিচ্ছি রে আমার, ওরে থামতে বল, দিচ্ছি 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 তোর তালা। এই নে তোর তালা, নে। আর কোনোদিন আমার সঙ্গে খারাপ কিছু করবে না। তাহলে চলো লাঠি, এখন চলো। আবার কেউ দুষ্টুমি করলে তখন এসো। এরপর আর কেউ রিজুকে বোকা বলে খেপাতো না। ভোলা আর রিজু বন্ধু হয়ে গেল। এরপর রিজু আর রিজুর মা সুখে শান্তিতে বাস করতে লাগলো। আমি কে বলো তো? পিটার। কিন্তু লোকে বলে আমি পাজি পিটার। লোক ঠকি আমি খুব আনন্দ পাই। ওই যে দূরের গ্রামটা দেখছো, ওখানেই আমার বাড়ি। সেখানে আমি আর আমার বোন থাকি। আমার মনে একটা স্বাদ জেগেছে দেশের রাজাকে ঠকানোর। এই স্বাদ যদি পূরণ করতে পারি তাহলেই সব থেকে আনন্দ পাবো। না, আর দেরি নয়। মনে যখন হয়েছে কাজটা করতেই হবে। তুমি কে? এখানে ঘুরঘুর করছো কেন? আমি পিটার। তা এখানে কি করছো? তোমার মতলব খানা কি বলো তো? না না, তেমন কিছু নয়। আসলে আমি লোক খুঁজছি, ঠকাবো বলে। কি বললো? ঠকানোর জন্য লোক খুঁজছে? সাহসটা একবার দেখেছেন মহারাজ? আপনি একবার আদেশ দিন, একে একেবারে কারাগারে ঢুকিয়ে দিই। দাঁড়াও দাঁড়াও, আগে ব্যাপারটা বুঝি। ওকে একবার ডাকো তো। এই যে ছেলে, এদিকে এসো দেখি। মহারাজ তোমাকে ডাকছেন। মহারাজ আমাকে ডেকেছেন? এক্ষুনি আসছি। কি যেন বলছিলে তুমি? ঠকাবার জন্য লোক খুঁজছো? আজ্ঞে রাজামশাই। তা তুমি প্রাসাদে ঢুকেছো কেন? এখানে তেমন কোনো লোক পাবে বলে আমার তো মনে হয় না। তা কি আগে থেকে বলা যায়? খুঁজে বের করতে হয়। কত বড় সাহস! এ ব্যাটার নির্ঘাত শুলে চড়ার ইচ্ছে হয়েছে। দেখেছো, ও নাকি রাজপ্রাসাদ থেকে ঠকাবার লোক বের করবে। এমন গুণধর ছেলে তুমি। তা তোমার নামটা কি বাবা? আজ্ঞে, অধমের নাম পিটার মহারাজ। বেশ বেশ, শোনো, তোমাকে আর লোক খুঁজতে হবে না। তুমি বরং আমাকে ঠকাও। দেখি দেখি তোমার বুদ্ধির দৌড়। ভেবে চিন্তে কথা বলো, নইলে প্রাণটাও খোয়াতে হবে। এ কি বলছেন আপনি? আপনাকে ঠকাবো? না না না, এ হয় না। সে কি, ভয় পেয়ে গেলে তো? তোমার ক্ষমতা আমি বুঝে গেছি। ঠিক আছে, আপনি যখন বলছেন তবে তাই হোক। কি হে, শুনছো তো? ও নাকি আমাকে ঠকাবে, দেশের রাজাকে ঠকাবে। ব্যাটার মাথাটা দেখছি পুরোটাই খারাপ হয়ে গেছে। কেন, মহারাজই তো। হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকেই ঠকাবে। তবে তো সমস্যা হলো। ঠকানোর সরঞ্জামগুলো তো সব বাড়িতে, ওগুলো ছাড়া তো হবে না। আরে এতে সমস্যার কি হলো? বাড়ি থেকে ওগুলো নিয়ে এলেই তো হয়। আমার বাড়ি কি এখানে মহারাজ? অনেক দূরে।
অত দূর হেঁটে যেতে আসতে হলে আমি আর আস্ত থাকবো না। তাহলে এক কাজ করো, এই ঘোড়াটায় চড়ে যাও। ঘোড়ায় চড়ে যাব? ওরে বাবা, না না না, ঘোড়ায় চড়ে আমি যেতে পারবো না। কেন? ঘোড়াটা আবার কি দোষ করলো? বুঝেছি, তুমি আমাকে ঠকাতে ভয় পাচ্ছ। না না মহারাজ, তা নয়। ওই ঘোড়ার পিঠে চাপলে ও যদি আমাকে ফেলে দেয়? ব্যাপারখানা দেখছো তো? আয় আয়, তুমি রাজা মশাইকে অমান্য করছো, হ্যাঁ? এই মা, ছি ছি ছি, অমান্য করব কেন? তবে এই ঘোড়ায় চড়েই তোমায় যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, যেতেই হবে। রাজা মশাইয়ের আদেশ, যেতেই হবে। তা হুজুরের আদেশ যখন যেতেই হবে, ভাগ্যে যা আছে তাই হবে। চল ঘোড়া, চল, পক্ষীরাজের মতো চল। রাজা মশাই নিজেকে খুব বুদ্ধিমান ভাবেন, এদিকে আমি যে তাকে ঠকিয়ে ঘোড়াটা হাতিয়ে নিলাম কিছুই বুঝলো না। এ তো তুমি বিশাল দাম বলছো। এই ঘোড়াটার কি এমন বিশেষত্ব যে এত দাম চাইছো? ও বাবা, ঘোড়াটা দেখে বুঝছেন না? এ উঁচু জাতের ঘোড়া, এমন ঝকঝকে তেজিয়াল ঘোড়া একমাত্র রাজবাড়ি ছাড়া কোথাও পাবেন না। কথাটা তুমি ঠিকই বলেছ। ঘোড়াটা সত্যি খুব সুন্দর, দেখলেই কিনতে ইচ্ছে করে। তবে আর ভাবছেন কেন, কিনে নিন। আজ থেকে তোর নতুন মালিক হলো ইনি। রাজা নিজেকে খুব চালাক মনে করেন। মহারাজ, ওই পাজি পিটার ঘোড়া নিয়ে গেল তো গেল, আর কোনো পাত্তাই নেই। এ পাত্তা নেই? পাতা নেই তো পাতা লাগাও। যেমন করে পারো ওই ছোড়াকে এখানে হাজির করো। কি হলো মহারাজ, আপনি এত হাসছেন কেন? সবাই চুপ করুন। এত হাসি আসছে কোত্থেকে আপনাদের? হ্যাঁ, ছোড়াটা আমাকে ঠকালো আর আপনারা সকলে মিলে এখন হাসছেন। সে কি মহারাজ, আপনাকে ঠকিয়েছে? এখনো বোঝনি? আমাকে ঠকিয়ে ঘোড়াটাকে বাগালো, তার টিকিটিরও আর দেখা পাবে না। ও, এই ব্যাপার। আমি কিন্তু ওকে ছাড়বো না, যেভাবেই হোক ওকে আমার চাই চাই। ঠিক আছে মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি, ওকে হিড় হিড় করে টেনে আনবো। থাক, তোমাকে আর টেনে আনতে হবে না, আমি নিজেই যাব ওর বাড়িতে। হুজুর, আপনি যাবেন ওই পাজিটার বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, বাড়িতে আমায় যেতে তো হবেই। ওকে আমি শুলে চড়াবো, শুলে চড়াবো, বুঝতে পেরেছো? শুলে চড়াবো। হায় হায় বোন, এবার বোধহয় বেঘরে প্রাণটা যাবে। এমন কথা বলছিস কেন রে দাদা? বলছি কি আর সাধে, ওই দেখ রাজা মশাই আসছেন। কি সর্বনাশ, কি হবে এবার? এক কাজ কর, শিগগিরই ভাতের হাঁড়িটা উনুন থেকে নামিয়ে শিলের ওপরে রাখ। শিলের ওপর হাঁড়ি রাখবো কেন? আরে যা বলছি তাই কর না, আর সময় নেই। এই পিটার, পিটার, বেরো শিগগিরই, রাজা মশাই এসেছেন। আজ তোর কপালে দুঃখ আছে। এই পিটার। প্রণাম মহারাজ, দয়া করে ভেতরে আসুন। তুমি আবার কে? ওই হতচ্ছাড়াটা গেল কোথায়? ওই পাজিটাকে ডাকো আগে। আগে আমি পিটারের বোন। দাদা ঘরে ভাত রাঁধছে তো, তাই আসতে পারছে না। আপনারা যদি
জানো তোমার দাদা রাজা মশাইকে ঠকিয়েছে। এত সাহসও পেলে থেকে। ঠিক আছে, ভেতরে চলো, ওর ভাত রান্না বের করছি আমি। এই বাবা পিটার, ভেবেছিলে আমাকে ঠকিয়ে পার পেয়ে যাবে। তোমার মরণ আর কেউ ঠেকাতে পারবে না। অপরাধ নেবেন না মহারাজ, অধমের কুটিরে আপনার পায়ের ধুলো পড়েছে, আমি ধন্য হয়ে গেছি। কিন্তু এই ভাতটা না রান্না করে আমি কোথাও যেতে পারবো না। তুমি কি আমার সঙ্গে মশকরা করছো? কি সাহস রাজা মশাইয়ের সাথে মশকরা! না না, আমি কি মহারাজের সাথে মশকরা করতে পারি? রাজার আদেশ অবশ্যই শিরোধার্য, কিন্তু ভাতটা আমাকে রাঁধতেই হবে। এই ভাত রান্না হচ্ছে? পাথরের ওপর হাঁড়ি বসিয়ে কোনোদিন রান্না হয়? ঠিক ঠিক, রান্না তো উনুনে হয়। সবাই উনুনেই রান্না করে বটে, কিন্তু আমি এই পাথরেই করি। কি সুন্দর ভাতটা ফুটছে দেখছেন না? তাই তো, আবার ধোঁয়াও উঠছে দেখছি। তা বলে আগুন ছাড়া রান্না করতে তো জন্মে কাউকে দেখিনি। আরে এই পাথর যে সাধারণ পাথর নয়, মন্ত্রপুত পাথর। পাথর বসিয়ে মন্ত্র পড়লেই রান্না হয়ে যায়। এক সন্ন্যাসী ঠাকুরের কাছে আমি এটা পেয়েছিলাম। ও, তা তুমি এতেই সব রান্না করো? উনুন ধরাও না? না, উনুনটা আমার আর কোনো কাজেই আসে না। যা ইচ্ছে হয় এই পাথরে বসিয়ে মন্ত্র পড়েই রান্না করে নিই। কি আশ্চর্য, কি আশ্চর্য! তা পিটার বাবা জীবন, ওই পাথর আর মন্ত্রটা যে আমার চাই। মহারাজ যা বলছেন তাই কর। না না মহারাজ, এই জিনিস আমি কিছুতেই হাতছাড়া করতে পারবো না। শোনো, এটা যদি তুমি আমাকে দাও তাহলে তোমাকে আর কোনো শাস্তি পেতে হবে না। ও বাবা, না না, মরে গেলেও এটা আমি কাউকে দেব না। তাহলে শুলে চড়তে হবে। আরে না না, শুলে নয়, শুলে নয়, মোহর। ওকে মোহর দাও। মোহর দেব? যথা আজ্ঞা। এই যে ধরো। এবার নিশ্চয়ই পাথরটা দিতে আর অসুবিধে নেই। মন্ত্রটা দিতে কিন্তু ভুলিস না। হ্যাঁ না না মহারাজ, কি যে বলেন! আপনার পাথরটা এত পছন্দ হয়েছে আর আমি দেব না তা কি হয়? মন্ত্রটা জোরে বলা যাবে না। আসুন, আপনার কানে কানে বলে দিই, আসুন। বেশ বেশ, খুব ভালো। ওম হ্রিং টিং ছট ফু। ওম হ্রিং টিং ছট ফু। মহারাজ, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ, ডেকেছি। তুমি মন্ত্রী, সেনাপতি সকলকে খবর দাও, আমি ওদের খাওয়াবো। আজ সকলের নিমন্ত্রণ। এই জাদু পাথরে কেমন রান্না হয় সেটা দেখতে হবে তো। আজ্ঞে মহারাজ, আমি এক্ষুনি সবাইকে খবর দিচ্ছি। আজ তো তাহলে বিশাল ব্যাপার, মহারাজ নিজের হাতে রান্না করে খাওয়াবেন। ওম হ্রিং টিং ছট ফু। ওম হ্রিং টিং ছট ফু। ওয়াং ওয়াং চং ফু। ওয়াং ওয়াং চং ফু। কই মহারাজ, কিছুই তো হচ্ছে না, সবই তো কাঁচা রয়ে গেছে। এসব মন্ত্রতন্ত্র সব মিথ্যে মহারাজ, ও বেটা আপনাকে ঠকিয়েছে। আমরা তো দেখলাম ও এই পাথরে রান্না করছিল। ওয়াং ওয়াং চং ফু। ওম হ্রিং টিং ছট ফু। ওয়াং ওয়াং চং ফু। ওম হ্রিং টিং ছট ফু। ওয়াং ওয়াং চং ফু। আপনি বৃথাই চেষ্টা করছেন মহারাজ, রান্না হবে না। ওম হ্রিং টিং ছট ফু। পেয়াদা! আগে মহারাজ, ওই পাজি পিটারকে এক্ষুনি ধরে আনো। ওর এত সাহস যে ও আমাকে ঠকায়। ও বেটাকে এনে একটা বাক্সে ভরে দড়ি দিয়ে বাঁধবে, তারপর রাজ্যের শেষ সীমায় ওই পাহাড়ের ওপরে রেখে আসবে। যে হুকুম মহারাজ। 3 দিন পর ওকে ওই বাক্স সমেত সমুদ্রে ফেলে দেবে। কি করবে? সমুদ্রে ফেলে দেবে। আগে মহারাজ, আপনি যেমন বলছেন আমি এক্ষুনি সব করছি।
3 দিনের মধ্যে 2 দিন কেটে গেল, হাতে মাত্র 1 দিন। এর মধ্যে একটা বুদ্ধি বের করতে না পারলে সর্বনাশ। রাজার লোক এসে আমাকে সমুদ্রে ফেলবে আর আমি মারা যাব। না না না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। ধিনতা ধিনা তাধেই দেই, স্বর্গে যাবার রাস্তায়। ধিনতা ধিনা তাধেই দেই, স্বর্গে যাবার। কার একটা গলার আওয়াজ পাচ্ছি, মনে তো হচ্ছে ওই বাক্সটা থেকে আসছে। দেখে তো গিয়ে। ধিনতা ধিনা তাধেই দেই, স্বর্গে যাবার রাস্তায়। হ্যাঁ, এই তো এই বাক্সের ভেতর থেকেই আসছে। তুমি কে গো? আর স্বর্গে যাবার রাস্তার কথা কে যেন বলছো? আরে আস্তে আস্তে শোনো, আমি পিটার, স্বর্গে যাচ্ছি। আর তুমি এত চিৎকার করলে তো সবাই এসে স্বর্গে যেতে চাইবে। ও আচ্ছা আচ্ছা, শোনো না ভাই, তোমার সঙ্গে আমাকেও একটু নিয়ে চলো না। তা তো হবে না, এটা মন্ত্রপুত বাক্স, এতে করে একজনই স্বর্গে যেতে পারে। আজ শেষ রাতে স্বর্গের দূত আসবে আর আমাকে নিয়ে যাবে। এই সুযোগটা তুমি আমাকে দাও না ভাই, বদলে তোমাকে আমার সব ধন সম্পত্তি দিয়ে যাব। আসলে এই বুড়ো বয়সে আর বেঁচে থাকবার কোনো ইচ্ছে নেই। তুমি জানো কত জন্মের পুণ্যের ফলে এই সুযোগ পাওয়া যায়? আর তুমি কিনা আমার টাকার লোভ দেখাচ্ছ। আমি সব বুঝতে পারছি, কিন্তু তুমি এই বুড়ো মানুষটার কথা রাখো। আমার যাবতীয় ধন সম্পত্তি তোমায় দেব, তোমার কোনো কষ্ট থাকবে না বাবা, কোনো কষ্ট থাকবে না। আচ্ছা, তুমি যখন এত করে বলছো, না আর কি করে করি। বুড়ো মানুষকে কষ্ট না দেওয়াই তো পুণ্যের কাজ। তাহলে এই বাক্সটা খুলে আগে আমায় বের করো। হ্যাঁ হ্যাঁ, খুলছি খুলছি, এক্ষুনি খুলে দিচ্ছি, এক্ষুনি হয়ে যাবে। আহা, স্বর্গে যাব ভেবেই কি যে আনন্দ হচ্ছে আমার। আহা, সাবধান, কেউ দেখলে কিন্তু মুশকিল। ঠিক বলছো, বাক্সটা সমুদ্রে পুরো ডুবেছে তো? আগে হ্যাঁ মহারাজ, আমি নিজের চোখে পুরোটা ডুবতে দেখে তবে এসেছি। বেশ বেশ, পাজি পিটার, আমাকে ঠকানোর মজাটা এবার হাড়ে হাড়ে টের পাবে। উফ মহারাজ, কি দেশ দেখে এলাম। আহা, হ্যাঁ, এটা কি হলো? পেয়াদা ওকে নাকি বাক্স শুদ্ধ ডুবতে দেখেছে, তাহলে এখানে এলো কি করে? হ্যাঁ সত্যি তো, কিভাবে এলো? হায় হায়, এই পেয়াদা দেখছি যে ভিড়মি খেলো। আর পিটার, তুমি জ্যান্ত না মরে ভূত হয়ে এসেছো? আমি একেবারে জ্যান্ত মহারাজ। আপনাকে শুধু বলতে এলাম, আপনি সমুদ্রের নিচে না পাঠালে অত সুন্দর দেশটা দেখাই হতো না। চারিদিকে যে কত মণিমুক্ত ছড়ানো, না দেখলে বিশ্বাসই হয় না। তুমি আবার আমায় ঠকানোর মতলবে এসেছো, নাকি সত্যি কথা বলছো? সত্যি কথা বলছি মহারাজ। বিশ্বাস না হলে নিজেই একবার গিয়ে দেখুন না। ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের শোনাবো ইংল্যান্ডের এক ছোট্ট শহরের কথা। অনেক দিন আগে এই শহরে বাস করত একজন দুঃখী বউ। কোনো ছেলে মেয়ে না থাকার জন্য সব সময় সে মনের দুঃখে কাঁদতো। সবাই কি সুন্দর ছেলে মেয়ে নিয়ে আনন্দে থাকে। ভগবান আমাকে কেন এই আনন্দ থেকে বঞ্চিত রেখেছেন জানি না। কে কে আপনি? আমার ঘরে কি করে চলে এলেন? আমার কি আর ঘরে আসার জন্য অনুমতি লাগে রে বাছা? আমি যেখানে খুশি সেখানেই যেতে পারি। আমি তোর মনের সব কথা জানি।
না না, আমি কিছু চাই না। তুমি যাও এখান থেকে। আরে আমায় ভয় পাস না, আমি তোর উপকার করতেই এসেছি। এই দেখ কি এনেছি। এই ফলটা মাটিতে পুঁতে দিবি, আর তারপরে কোনো ভয় থাকবে না তোর। ভালো থাকিস, আমি আসি। বুড়িমার কথা মতো চেরি ফলটা তো পুঁতে দিলাম। কি আশ্চর্য, এর মধ্যে গাছ হয়ে ফলও হয়ে গেল দেখছি। দেখি তো কাছে গিয়ে। ও মা, কি সুন্দর ফল, দেখেই তো খেতে ইচ্ছে করছে আমার। ও মা, কি সুন্দর ফুটফুটে একটা বাচ্চা মেয়ে। এ তো আমার বুড়ো আঙ্গুলের সমান দেখছি। আজ থেকে তোমাকে আমি থাম্বেলিনা বলেই ডাকবো। চলো চলো আমার ঘরে যাই। হ্যাঁ, এখানে শুয়ে পড়ো, আমি এক্ষুনি হাতের কাজ শেষ করে আসছি। দুঃখী বউয়ের কোলে বুঝি এতদিনে এলো থাম্বেলিনার মতো এক ফুটফুটে সন্তান। থাম্বেলিনারও মুখে তাই হাসি, কিন্তু কোথা থেকে সেখানে চলে এলো এক বিকট দেখতে কোলা ব্যাঙ। গ্যাঙর গ্যাং করতে করতে সে এসে দাঁড়ালো। অমন ফুটফুটে থাম্বেলিনাকে দেখে সে তো একেবারে অবাক। কি সুন্দর ফুটফুটে একটা মেয়ে দেখছি শুয়ে আছে। আমি একেই আমার ছেলের বউ করব। আয় বাবা, তাড়াতাড়ি আয়। দেখ দেখ তোর জন্য কি এনেছি। কি বলছো বাবা? এই দেখ তোর জন্য মেয়ে নিয়ে এসেছি, তোর বিয়ে দেব। কি মজা, আমার বিয়ে হবে, কি মজা। এটা আমি কোথায় এলাম? ইস, কি বিচ্ছিরি গন্ধ চারিদিকে। এখন তুমি আমার বাড়িতে আছো, তোমার জন্য খাবার আনতে যাচ্ছি। তোমার সঙ্গে আমার বিয়ে হবে, কি মজা। কোলা ব্যাঙকে দেখে ছোট্ট থাম্বেলিনা তো ভয়ই একসা। সে খুঁজতে লাগলো মুক্তির উপায়। আর ঠিক তখনই কোথা থেকে যেন উড়ে এলো এক গঙ্গা ফড়িং। আমাকে যে করেই হোক এখান থেকে বেরোতেই হবে, না হলে আমি বাঁচবো না। কিন্তু এখন কে বাঁচাবে আমাকে? চিন্তা করো না, আমি আছি তো, আমি তোমায় বাঁচাবো।
সুন্দরী, তুমি আমার বউ হবে, আমি তোমায় কিচ্ছু হতে দেব না। ইস, তোমাকে বিয়ে? তোমার মুখে ওইগুলো কি গো? তুমি যা ইচ্ছে বলো আমায়, তোমার মতো সুন্দরীর জন্য আমি সব সইতে রাজি। সেসব ঠিক আছে, কিন্তু আগে আমার জন্য কিছু খাবার নিয়ে এসো। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। হে মা, ওই বিশ্রী দেখতে গঙ্গা ফড়িংকে বিয়ে করতে হবে এই ভেবে থামবেলিনা তো কেঁদেই আকুল। এবার আমি কি করি? এবার আমার কি হবে? আমি কিছুতেই ওই বিচ্ছিরি গঙ্গা ফড়িংকে বিয়ে করব না। আমি তোমায় বাঁচাবো, তুমি চিন্তা করো না। কি কি কথা বললো? আমি গো, আমি দোয়েল। তুমি সত্যি আমায় বাঁচাবে? হ্যাঁ, আমি তোমায় সব কথা জানি, আমি তোমায় বাঁচাবো। আমাকে এখান থেকে নিয়ে চলো বন্ধু। তুমি আমার ডানায় ভর দিয়ে বসো। দোয়েল পাখি আকাশে উড়ে চলল, আর দোয়েল পাখির ডানার উপর ভর করে থামবেলিনা সাদা মেঘের মাঝখান দিয়ে নীল আকাশের বুক চিরে উড়ে চলল। দোয়েল পাখি থামবেলিনাকে নিয়ে উড়তে উড়তে এসে নামলো এক সুন্দর স্বচ্ছ জলের জলাশয়ের ধারে। এই দেখো, কি সুন্দর জায়গা, তোমায় এখানেই নামিয়ে দিই। তুমি যা ঠিক মনে করবে তাই করো। আমি এবার যাই বন্ধু, সাবধানে থেকো। আমায় কিন্তু খুব মন খারাপ করবে তোমার জন্য। মন খারাপ করো না, আমি আবার আসবো। এখন আসি, বিদায় বন্ধু। থামবেলিনার পাখি বন্ধু দোয়েল বিদায় নিয়ে চলে গেল। গাছের নিচে একা একা পড়ে থাকলো থামবেলিনা। গাছের উপর থেকে শুকনো পাতা ঝরে পড়তে লাগলো। কখন যে শীতকাল পেরিয়ে বসন্ত এসে গেছে বুঝতেই পারেনি থামবেলিনা। হঠাৎ এক বিন্দু তুষারকণা এসে থামবেলিনার গায়ে পড়ল। অবাক হয়ে গেল সে। মনে হয় তুষার পড়তে শুরু করেছে, তাই এত শীত করছে। আমি এবার কোথায় যাব? এই বড় গাছের গুঁড়িটাই আমাকে বাঁচাতে পারে। জানি না এই গর্তের ভিতর কে আছে, কিন্তু যা ঠান্ডা, বাইরে থাকলে এমনিতেই মরে যাব। তার চেয়ে ভেতরে চলে যাই, যা কপালে আছে তাই হবে। ওই তো একটা দরজা দেখতে পাচ্ছি। এসে যখন পড়েছি তখন যাই একবার, গিয়ে দেখি ওখানে কি আছে। কে আছেন? দরজাটা খুলুন। কে আছেন? একবার দরজাটা খুলুন। আমি জানতাম কেউ নিশ্চয়ই আছে। একবার দরজাটা খুলবেন, আমি থামবেলিনা। কে তুমি? এখানে এখন কি মনে করে এসেছ? আমার খুব বিপদ,
বাইরে তুষারপাতে আমি তো মরেই যাচ্ছিলাম, তাই তোমার এখানে আশ্রয় নিতে এসেছি। আমাকে একটু থাকতে দেবে মাসি? মাসি? আমাকে তুমি মাসি বললে? খুব মিষ্টি বে তুমি। এসো এসো, ভেতরে এসো। আজ আমার এক বন্ধু এখানে নিমন্ত্রণ খেতে আসবে, তাই এত রান্নার আয়োজন। ও তাই? আমি কিছু সাহায্য করব তোমাকে? না না, তুমি বসো, আমার সঙ্গে গল্প করো, তাহলেই হবে। তুমি খুব ভালো মাসি। তোমার বন্ধু কখন আসবে? আসবে, এক্ষুনি চলে আসবে। আমার বন্ধু ভূত ওর ছেলে ছোট ছুচো খেতে আসবে। খুব ভালো। তা কি রান্না করছো মাসি? আরশোলা চচ্চড়ি, মরা টিকটিকির মাংস, জ্যান্ত চিংড়ির ঝাল, মশার চাটনি। সে কি? খুব ভালো খেতে লাগে। তুমি খেও কেমন? আমি যাই, কাজগুলো সেরে ফেলি। ঠিক আছে, আমি তোমার ঘরটা গুছিয়ে দিই। খুব ভালো মেয়ে তুমি, তাই করো। মরা টিকটিকির মাংস। খাবারের এসব ফিরিস্তি শুনে থামবেলি না তো চক্ষু চড়ক। এসব নাম শুনেই তার তো গা গুলিয়ে উঠলো। দারুণ দারুণ খেলাম মাসি আজকে। কি রান্না করেছো মাইরি? যাক, তোর খেয়ে ভালো লেগেছে, এটাই আমার শান্তি। হ্যাঁ মাসি, দারুণ হয়েছে। আচ্ছা মাসি, তোমার পেছনে ওকে তো ঠিক চিনলাম না। ও ও আজই এসেছে আমার বাড়িতে, আমার অতিথি। ও বাহ বাহ, বেশ দেখতে তো খাসা। তা তোর মা বাবা সবাই কেমন আছে বললি না তো? সবাই বহাল তবিয়তে আছে। আজ আমি আসি তাহলে মাসি। সাবধানে যাস বাবা। চিন্তা করো না, চিন্তা করো না মাসি। আজ প্রায় আমি তোমার কাছে 10 দিন হলো আছি। তাতে কি হলো, আমার বেশ ভালোই লাগছে। শোনো না, আমার একটা কথা আছে। হ্যাঁ বলো। ছোট ওর তোমাকে খুব পছন্দ হয়েছে, তোমাকে বিয়ে করতে চায়। সে কি? ও মা, লজ্জা পেও না, আমি জানি তুমি ওকে পছন্দ করো, আর ও তো খুবই ভালো ছেলে, তাই তোমাদের বিয়ে আমি একরকম পাকা করে দিয়েছি। মানে সে কি? হ্যাঁ, সামনের মাসেই তো তোমাদের বিয়ে দিয়ে দেব। এই দেখ, এই দেখ, তোর জন্য মেয়ে নিয়ে এসেছি, তোর বিয়ে দেব। কি মজা, কি মজা, আমার বিয়ে হবে, কি মজা। এটা আমি কোথায় এলাম? ইস, কি বিচ্ছিরি গন্ধ চারিদিকে। এখন তুমি আমার বাড়িতে আছো, তোমার জন্য খাবার আনতে যাচ্ছি। তোমার সঙ্গে আমার বিয়ে হবে, কি মজা, কি মজা, কি মজা। আমাকে যে করেই হোক এখান থেকে বেরোতেই হবে, না হলে আমি বাঁচবো না। কিন্তু এখন কে বাঁচাবে আমাকে? চিন্তা করো না, আমি আছি তো, আমি তোমায় বাঁচাবো। এটা কোন জায়গা? এত উঁচু, আমার খুব ভয় করছে। আমাকে এক্ষুনি নিচে নামাও। আমি থাকতে তোমার ভয় কেন গো সুন্দরী? তুমি আমার বউ হবে, আমি তোমায় কিচ্ছু হতে দেব না। ইস, তোমাকে বিয়ে? তোমার মুখে ওইগুলো কি গো? তুমি যা ইচ্ছে বলো আমায়, তোমার মতো সুন্দরীর জন্য আমি সব সইতে রাজি। সেসব ঠিক আছে, কিন্তু আগে আমার জন্য কিছু খাবার নিয়ে এসো। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ, এবার আমি কি করি?
আমাকে এখান থেকে নিয়ে চলো বন্ধু। তুমি আমার ডানায় ভর দিয়ে বসো। মন খারাপ করো না, আমি আছি তো। আমি একটু বাজারে যাচ্ছি, সাবধানে থেকো। আমাকে কিছু একটা করতেই হবে। না না, আমি কাঁদবো না। মাসি নেই তো, এই বেলায় আমি পালিয়ে যাই। ভাবতেই পারছি না ওই বিচ্ছিরি ছেলেটার সঙ্গে আমার বিয়ে হবে। যাক, তোরকে ভালো লেগেছে, এটাই আমার শান্তি। হ্যাঁ মাসি, দারুণ হয়েছে। আচ্ছা মাসি, তোমার পেছনে ওকে তো ঠিক চিনলাম না। ও ও আজই এসেছে আমার বাড়িতে, আমার অতিথি। ও বাহ বাহ, বেশ দেখতে তো খাসা। শোনো না, আমার একটা কথা আছে। হ্যাঁ বলো। ছোটর তোমাকে খুব পছন্দ হয়েছে, তোমাকে বিয়ে করতে চায়। সে কি? ও মা, লজ্জা পেও না, আমি জানি তুমি ওকে পছন্দ করো, আর ও তো খুবই ভালো ছেলে, তাই তোমাদের বিয়ে আমি একরকম পাকা করে দিয়েছি। মানে সে কি? হ্যাঁ, সামনের মাসেই তো তোমাদের বিয়ে দিয়ে দেব। ইস, ভাগ্যিস পালিয়ে এলাম। না, এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে, না হলে। আমার কথা ভুলে গেলে? কে? ও বন্ধু, তুমি এসেছো? আমায় বাঁচাও, তুমি আমায় বাঁচাও। সেই জন্যই এসেছি। নাও, আমার উপরে বসো। তুমি কোথায় থাকো বন্ধু? ফুলেদের দেশে, তোমাকে সেখানেই নিয়ে যাচ্ছি। রাজা মশাই তোমায় দেখতে চেয়েছেন। তাই? ফুলের দেশে? আমি রাজাকে গান শোনাই। মহারাজা, আমরা এসেছি, প্রণাম নেবেন। ও, তুমি তাহলে থাম্বেলিনা? অনেক কথা শুনেছি তোমার, খুব সুন্দর দেখতে তোমাকে। প্রণাম নেবেন মহারাজ, আমাকে এখানে থাকতে দেবেন? অবশ্যই। আমার দেশে কোনো রানী নেই, তুমি কি আমার রানী হয়ে থাকতে পছন্দ করবে? কি সৌভাগ্য আমার, আমি আপনার রানী হয়ে থাকবো। কি মজা, কি মজা, আমার বন্ধু ফুলের দেশের রানী হবে। যাই, সবাইকে খবরটা দিয়ে দিই। সবকিছুই তোমার জন্য হলো বন্ধু, তুমি সত্যিকারের ভালো বন্ধু। সারা জীবন আমরা একসাথে থাকবো। থাম্বেলিনা ও দোয়েল পাখি এরপর থেকে সুখে শান্তিতে বাস করতে লাগলো ওই ফুলের রাজ্যে। ফুলের রাজ্যের ফুলেরাও কিন্তু মহা খুশি হলো থাম্বেলিনাকে ওদের রানী পেয়ে।